গুড মর্নিং ডিয়ার অল। আজ আমাদের ক্লাস হবে ক্লাস 12-এর সেকেন্ড যে কবিতাটা আছে, সেকেন্ড যে পোয়েম, সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিমবর্ন। কবিতাটা পড়ার আগে আমাদের কি বোঝা দরকার যে কবিতাটার যিনি লিখেছেন সেই কবি সম্পর্কে আমাদের একটুখানি জানা দরকার, আর কবিতাটার ব্যাকড্রপ অর্থাৎ কোন সময় এটা লেখা হয়েছিল, কোন পরিস্থিতিতে কবিতাটা লেখা হয়েছিল সেটা জানা খুব ইম্পর্ট্যান্ট। এই কারণেই ইম্পর্ট্যান্ট যে ইট উইল হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নামটা থেকে বোঝা, অ্যাসলিপ কথাটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাসলিপ কথাটা, দ্য ওয়ার্ড অ্যাসলিপ স্ট্যান্ডস ফর আ স্পেশাল মিনিং ইন দ্য পোয়েম। ইন ডিউ কোর্স উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। আমরা কবিতাটা পড়ার আগে আমরা জেনে নিই কবিকে। কবি হচ্ছেন আর্থার রিমবর্ন। আর্থার রিমবর্ন ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট, ফরাসি দেশের একজন কবি, অ্যান্ড হি ওয়াজ আ ওয়ার পোয়েট অ্যাজ ওয়েল। অর্থাৎ তিনি একজন যুদ্ধকবি। যুদ্ধকবি মানে কাদেরকে ওয়ার পোয়েট বলা হতো? ওয়ার পোয়েট ইজ আ পোয়েট হু ইজ আ পোয়েট অ্যান্ড আ সোলজার অ্যাজ ওয়েল। তিনি একজন সৈন্য ছিলেন এবং তিনি কবিতা লিখেছিলেন। খুব কম বয়সে তিনি কবিতা লিখেছিলেন। কবিতাটা এই পোয়েমটা কোন সময় লেখা হয়েছিল? ইট ওয়াজ রিটেন ইন 1877 when ফ্রান্স ওয়াজ অ্যাট ওয়ার উইথ রাশিয়া। অর্থাৎ যখন ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলাকালীন, যুদ্ধ চলছিল, সেই সময় এই কবিতাটা লেখা হয়েছিল, ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়ার। ওয়ার পোয়েট আমরা কাদের বলি? যারা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে যাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এবং সেই এক্সপিরিয়েন্স তারা তাদের কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। যুদ্ধের ভয়াবহতা, দ্য ডেঞ্জার অফ ওয়ার, এই জিনিসটা কি না, আমাদের কারোর কাছেই যুদ্ধটা কাম্য নয়। উই ডোন্ট ওয়ার টু হ্যাপেন, উই নান অফ আস ওয়ান্ট ওয়ার। তাহলে যুদ্ধ কেন হয়? কারা করে যুদ্ধ? না, কোনো রাষ্ট্রনেতারা করে যুদ্ধ, কোনো রাষ্ট্র, তারা ক্ষমতার লোভ। আমরা যদি সারা পৃথিবীর ইতিহাস আমরা যদি দেখি, একদম প্রাচীনকাল থেকে আমরা যদি পৃথিবীর ইতিহাসগুলো দেখে থাকি, তাহলে কেন প্রচুর যুদ্ধ হয়েছে? প্রচুর কেন হয়েছে? না, একটাই বেসিক জিনিস, সেটা হচ্ছে ক্ষমতার লোভ, দ্য থার্স্ট ফর পাওয়ার। এটাই হচ্ছে বেসিক যুদ্ধের কারণ। এবার এই যুদ্ধ কেন 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 কাম্য নয়? বিকজ ওয়ার ইজ টোটালি আনওয়েলকাম ফর আস। আমরা কেউ চাই না যুদ্ধ হোক, বিকজ দ্য ওয়ার ইজ অ্যান অর্গানাইজড বুচারি অফ ইয়াং লাইভস। অর্থাৎ ইট কিলস পিপল, উই লুজ আওয়ার ডিয়ার নিয়ার ওয়ান্স। আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার, খুব প্রিয়জনকে আমরা হারাই যুদ্ধে। হু আর ইয়াং, হু আর গেট টু স্টার্ট দেয়ার লাইভস। এমন অনেককে আমরা হারাই যারা তাদের জীবনটাই এখনও পুরোই শুরু করতে পারেনি, খুব কম বয়সে তারা মারা যায়। হু কুড সার্ভ দেয়ার নেশনস ইফ দে লিভড। যদি তারা বেঁচে থাকতেন, তারা হয়তো তাদের নিজেদের দেশকে আরও ভালোভাবে পরিষেবা দিতে পারতেন। তাহলে ওয়ার ইজ আ ওয়েস্টেজ অফ হিউম্যান লাইফস। যুদ্ধ হলো মানব সম্পদের একটা, কি বলবো, অপব্যবহার। যুদ্ধে শুধু মানব সম্প্রদায়ের হত্যা হয়, একটা হত্যা লীলা চলে। তাই যুদ্ধ কখনো কাম্য নয়। এবং যারা এই যুদ্ধ দেখেছেন ফার্স্ট, একদম সামনে থেকে যারা যুদ্ধ করেছেন, তাদের কাছে যুদ্ধের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। কেউই না, সে কোনো যুদ্ধে অবশ্যই একটা দল জিতবে, একটা দল হারবে। জেতার দলের কোনো সদস্যের কাছে কিন্তু যুদ্ধের অভিজ্ঞতাটা মোটেও সুন্দর নয়, ভালো নয়, পিসফুল তো নয়ই। এই কবিতাটায়, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটায় আমরা পার্টিকুলারলি দেখতে পাবো যে কবির ফিলিংস, কবি কি বলেছেন। একটা চমৎকার একটা কবিতা, দুর্দান্ত একটা কবিতা, একটা ছোট্ট কবিতার মাধ্যমে একটা কন্ট্রাডিক্টরি আইডিয়াস তিনি দিয়েছেন। এখানে তিনি বুঝিয়েছেন যে যুদ্ধ কতটা ফিউটাইল। এই কবিতাটার মেন থিম, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? দ্য ফিউটিলিটি অফ ওয়ার। অর্থাৎ যুদ্ধ যে কতটা নিরর্থক, যুদ্ধের কোনো মানে হয় না আমাদের লাইফে, সেটা আমরা কেউ চাই না, সেটা না হওয়াই কাম্য। উই অল ট্রাই টু স্টপ ওয়ার।
এই কবিতাটার মাধ্যমে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। এর ব্যাকড্রপটা কোনটা বলেছি, 1877 এটা লেখা হয়েছিল যখন ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছিল। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে কবিতাটা লেখা হয়েছিল যখন কি না কবি নিজে এক্সপিরিয়েন্স করেছেন যুদ্ধের ভয়াবহতাটা। সেই কারণেই এই কবিতাটা এত বেশি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার পোয়েম হিসেবে। এবার যদি আমরা এবার ডাইরেক্ট আসছি দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েমে। কি স্ট্রাকচার এটা লেখা হয়েছে, ইট ইজ আ সনেট। নাও হোয়াট ইজ আ সনেট? আ সনেট ইজ আ স্মল পোয়েম অফ 14 লাইন্স। 14 লাইনের একটা ছোট কবিতা হচ্ছে সনেট, যেটার একটা কি থাকে না, ইট হ্যাজ আ মেসেজ। every poem has a message, but sonnet centers round, কিন্তু সনেটের যে আকৃতিটা চেহারাটা যেহেতু ছোট হয়, সেই ছোট্ট কয়েকটা 14টা লাইনের মধ্যেই কিন্তু পুরো একটা মেসেজ বলে দিতে হবে। এটাই হচ্ছে সনেটের বিশেষত্ব। সনেট সাধারণত ইন জেনারেল, সনেট অনেক রকমের হয়, কিন্তু ইন জেনারেল আমরা দেখি দু ধরনের সনেট। একটা হচ্ছে ইংলিশ সনেট, যেটাকে শেক্সপিরিয়ান সনেট বলা হয়, আর একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট। এই যে কবিতাটা, এটা হচ্ছে পেত্রার্কান সনেট, যেখানে দুটো পার্ট আছে। কবিতাটাকে আমরা যদি দেখি, যেটা 14 লাইন, আমরা ফার্স্ট 8 লাইন, প্রথম 8টা লাইন কনসিস্ট, এটাকে আমরা কি বলা হয়, অক্টেভ বলা হয়। অক্টেভ কনসিস্ট অফ দ্য ফার্স্ট 8 লাইন্স অফ দ্য পোয়েম, অ্যান্ড দ্য নেক্সট 6 লাইন্স, দ্য সেকেন্ড পার্ট or the last part is the sestet. Then what do we come to know, that an Italian sonnet or the Petrarchan sonnet has two parts. One is octave and the second is sestet. Octave has 8 lines, sestet has 6 lines. Octave is the first part, sestet is the last part of the poem. তাহলে কি দাঁড়ালো না, সনেটের 14 লাইনের যে সনেট, সেটার ইটালিয়ান সনেটের যে ফরম্যাটে এই কবিতাটা রয়েছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা ইটালিয়ান সনেটে রয়েছে। ইটালিয়ান সনেটকে আমরা পেত্রার্কান সনেট বলি। ইটালিয়ান কবি পেত্রার্কের যে ফরম্যাট, সেই ফরম্যাটটাই ফলো করে লেখা হয়েছে। পপুলারলি ইটালিয়ান সনেট ইজ পপুলারলি নোন অ্যাজ পেত্রার্কান সনেট। এখানে আমরা কি দেখব, কবিতাটায় যে ফার্স্ট যে 8 লাইন আছে অক্টেভ, সেখানে একটা সুন্দর একটা পিসফুল সেটিং হ্যাজ বিন গিভেন, where the readers don't know, where the readers don't have the slightest chance to understand that something uncanny is going to happen, something unnatural is going to happen. এই প্রথম 8টা লাইন পড়ে এই কোনো রিডারদের মনে কিন্তু হবে না যে এই কবিতাটার শেষের দিকে কোনো অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। বাট দ্য লাস্ট লাইন অফ দ্য অক্টেভ, অর্থাৎ লাস্ট 2 লাইন্স অ্যাকচুয়ালি অক্টেভ পার্টের, অর্থাৎ কবিতাটার প্রথম অংশের যদি আমরা প্রথম 6টা লাইন বাদ দিয়ে দিলাম, 7 নম্বর লাইন এবং 8 নম্বর লাইন যদি আমরা ভালো করে পড়ি, তাহলে দ্য রিডার্স গেট আ হিন্ট, অর্থাৎ পাঠকরা একটা হিন্ট পাবেন যে একটা অন্যরকম কিছু হতে চলেছে। আর সেটাই এস্টাবলিশড হবে, সেই অন্যরকম কিছুটাই, যেটা মোটেও ভালো নয়, সেইটাই কিন্তু এস্টাবলিশড হবে লাস্ট পার্টে গিয়ে, লাস্ট 6টা লাইনে। কবিতাটার মূল বিষয়বস্তু কি? কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রথমেই আমরা দেখব, ইন দি ওপেনিং অফ দ্য পোয়েম উই ক্যান সি দ্য বিউটিফুল ডেসক্রিপশন অফ আ ভ্যালি। একটা উপত্যকার একটা সুন্দর একটা ডেসক্রিপশন আছে, কি না, একটা গ্রিন ভ্যালি ফুল অফ লাইট, যেখানে একদম সবুজ ঘাসে ঢাকা আলোপূর্ণ একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন, যেখানে একটা সুন্দর ভ্যালির একটা বর্ণনা রয়েছে, যেখানে একটা ওয়্যার আ স্মল স্ট্রিম ফ্লোজ বাই, একটা ছোট্ট নদী, ঝর্ণার নদী বয়ে যাচ্ছে, আর কি চারপাশে ঝোপঝাড় আছে, বুশেস অ্যান্ড ফ্লাওয়ার্স অল ওভার, ছোটো ছোটো ফুল ফুটে আছে, দ্য ইনসেক্টস আর হামিং, চারপাশে কীট পতঙ্গ গুঞ্জন করছে। আর কি দেখতে পাই না, আ ম্যান ইজ সিন স্লিপিং। এই রকম একটা সুন্দর জায়গায় আমরা দেখতে পাই একটি লোক ঘুমাচ্ছে।
কীরকমভাবে না হাত পা ছড়িয়ে ফার্নের বালিশের ওপর, ফার্ন অর্থাৎ ফার্ন গাছের যে ঝোপ তার ওপরে মাথাটা পড়ে আছে, সেখানে কবি তিনি বলছেন যে এটা যেন মনে হচ্ছে ঠিক ফার্ন গাছের বালিশের ওপর সেই ব্যক্তিটি শুয়ে আছেন, অ্যাসলিপ, ঘুমাচ্ছেন। এইটা হচ্ছে হিন্ট। এই এই এত সুন্দর একটা পরিবেশ যেখানে তিনি বলছেন, সেখানে একটা একটা ইয়াং ম্যান, একটা খুবই ইয়াং ম্যান, একটা অল্প বয়সী লোক, সে শুয়ে আছে, ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে। অস্বাভাবিকতা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তারপরে গিয়ে সেটা আমরা একদম লাস্ট লাইনে গিয়ে জানতে পারবো যে ঘুমটা, ওই যে ঘুমন্ত মানুষটাকে আমরা দেখেছিলাম, সেই ঘুমন্ত মানুষটা, সেই ঘুমটা কিন্তু ন্যাচারাল ঘুম নয়, অর্থাৎ ঘুমন্ত কথাটার এখানে একটা আলাদা মানে আছে, অ্যাসলিপ কথাটার এখানে একটা আলাদা মিনিং আছে। ইটস মিনিংফুল ইন আদার ওয়েজ, ইন আদার সেন্স। এবার আমরা নাও উই গো অন টু দ্য টেক্সট রাইট অ্যাওয়ে। ফার্স্ট একদম প্রথম লাইনটা যদি আমরা দেখতে পাই কি লেখা আছে, ওই একদম ন্যাচারাল ডেসক্রিপশন দিয়ে শুরু হচ্ছে কবিতাটা। ফার্স্ট লাইনে বলা আছে, আ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট নদী বয়ে যায়। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, বলছে এবং উজ্জ্বল ঘাসের ওপর চকচক করছে, রূপোর মতো চকচক করছে প্রতিটা গাছের ঘাসের যে পাতাগুলো। অর্থাৎ কেন চকচক করছে? সূর্যের রোদ এসে পড়েছে তাই চকচক করছে, অর্থাৎ ব্রাইট একটা দিন, একটা দারুণ সানি ডে, ইটস এ সানি ডে। ফ্রম দ্য মাউন্টেন টপস স্ট্রিম দ্য সানস রেজ, অর্থাৎ পাহাড়ের মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে সূর্যের রশ্মি এসে পড়ছে, সূর্যের আলো এসে পড়ছে সব জায়গায়। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে হলো কথাটা খুব ইম্পর্ট্যান্ট। হলো কথাটার মিনিং কিন্তু মাল্টিপল চয়েসেও আসে, 1 নম্বরে যে এসে টাইপ কোয়েশ্চেনেও আসে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হলো মিন। হলো মানে এখানে হচ্ছে কিন্তু দ্য গ্যাপ বিটুইন টু মাউন্টেন্স, দ্য মাঝখানে যে জায়গাটা, অর্থাৎ দুটো পাহাড়ের শ্রেণী এরকম হয়, অর্থাৎ একটা এরকম উঁচু হয়ে নেমে এসছে, আবার এরকমভাবে উঁচু গেছে, ওই মাঝখানের পোর্শনটাকে বলা হয় হলো, সেটাই হচ্ছে ভ্যালি, অর্থাৎ দ্য হলো স্ট্যান্ডস ফর ভ্যালি। হলো কথাটার মানে হচ্ছে, দ্য মিনিং অফ হলো হিয়ার ইন দ্য পোয়েম ইজ দ্য ভ্যালি ইটসেলফ, যে ভ্যালিটার কথা বলা হচ্ছে, যে উপত্যকাটার কথা বলা হচ্ছে। তাহলে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, ওই যে পাহাড়ের ওপর থেকে সূর্যের আলো এসে পড়ছিল, সেই আলোটা কি করছে না পরিপূর্ণ করে দিচ্ছে কাকে না এই উপত্যকাটাকে, এই ভ্যালিটাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম প্রথম 4টে লাইনে একটা দারুণ ডেসক্রিপশন, একটা যদি আমরা এটাকে ভিজুয়ালাইজ করি, ইফ উই ক্লোজ আওয়ার আইজ অ্যান্ড রিমেম্বার দ্য লাইন্স, তাহলে আমরা কি ভিজুয়ালাইজ করব, আমরা মনে মনে কি দেখব না, ইটস একটা সিরিন, একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট, সব থেকে বড় কথা সিরিনিটি, দ্য পিসফুল এনভায়রনমেন্ট, একটা খুব শান্ত সমাহিত একটা পরিবেশ, কোথাও কোনো আওয়াজ নেই, কিছু নেই, একটা দারুণ প্রাকৃতিক একটা পরিবেশ, সুন্দর একটা পাহাড়ি এলাকা, একটা উপত্যকা যেখানে পাহাড়ের একদম ওপর থেকে সূর্যের আলো এসে পড়ছে, চারদিকে শুধু সবুজ সবুজ ঘাসে ঢাকা, আর একটা ছোট নদী বয়ে যাচ্ছে, যে নদীটার জলের ওপর সূর্যের আলো এসে পড়ে চিকচিক করছে, আর ভিজে ঘাসগুলোকেও দেখে পুরো মনে হচ্ছে সেগুলো যেন আলো, যখন সূর্যের আলো পড়ছে সেগুলো যেন মনে হচ্ছে রূপলি এক একটা পাত। এইটা মনে হচ্ছে একটা দারুণ একটা বর্ণনা, একটা সুন্দর একটা উই দ্য রিডার্স গেট আ বিউটিফুল ডেসক্রিপশন অফ দ্য নেচার ইন দ্য ফার্স্ট 4 লাইন্স অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবার আসছি আমরা 5th লাইনে। এবার এই যে সুন্দর একটা ব্যাকড্রপ ক্রিয়েট করা হলো, এইবার আসছে কবিতাটার কন্ট্রাডিকশন, অর্থাৎ এত সুন্দর একটা কবিতা তো আমরা হতে পারতো যে এখানে কোনো লোক বসে খুব সুন্দর ছবি আঁকছে, কোনো লোক বসে গান গাইছে, বা কেউ কবিতা লিখছে, এমন একটা জিনিস হতে পারতো, এখানে কবি লিখতে পারতেন, কিন্তু কবি এখানে কি লিখলেন সেটা পুরো কিন্তু অন্য জিনিস। দ্য কন্ট্রাডিকশন বিগিনস হিয়ার ইন দ্য বিগিনিং অফ দ্য 5th লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার 5 নম্বর লাইনের শুরুতেই কিন্তু আমরা একটা বিপরীত ধর্মী একটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এখনো অবধি কিন্তু দেয়ার ইজ নাথিং টু ডাউট অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য পোয়েম, দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল ডেসক্রিপশন
অর্থাৎ আমরা যে প্রাকৃতিক একটা বর্ণনা পেয়েছি, যে সৌন্দর্যটা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ডাউট করার মতো আমরা কিছু পাইনি। আমরা এখনো অবধি সুন্দরই দেখছি সব কিছু। কি আছে? আ সোলজার ভেরি ইয়াং, একটা সৈন্য, খুবই কম বয়সী, একদম তরুণ একজন সৈন্য, লাইজ ওপেন মাউথড। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই ফ্রেজটা, লাইজ ওপেন মাউথড। ওপেন মাউথড ইজ দ্য স্ট্রাইকিং ওয়ার্ড অফ দ্য পোয়েম, যেখানে আমাদের সন্দেহের উদ্রেক হয়, where our doubt starts to create, our doubt starts to grow. ওপেন মাউথ, খোলা মুখে শুয়ে আছে একটা সৈন্য, খুবই কম বয়সী, ভেরি ইয়াং, একদম তরুণ একজন সৈন্য, ইয়াং সোলজার, ভেরি ইয়াং। A pillow made of fern beneath his head, তার মাথার নিচে ফার্নের বালিশ, অর্থাৎ ফার্নি পিলো। ফার্নের বালিশ মানে কি? অর্থাৎ ফার্ন গাছের ঝোপের ওপর সে শুয়ে আছে, সেই ঝোপের ওপরে তার মাথাটা আছে, সেই জন্যে সেটাকে দেখে মনে হচ্ছে যেন ফার্নের বালিশের ওপর মাথা রেখে ওই ইয়াং সোলজারটা শুয়ে আছে। তাহলে এখানে কোয়েশ্চেন আসে যে হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাই, অর্থাৎ দ্য describe the posture in which the young soldier is lying, অর্থাৎ ভঙ্গিমাটা ব্যাখ্যা করো, কোন ভঙ্গিতে ইয়াং সোলজারটা শুয়ে আছে। ইটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ওপেন মাউথড, মানে এটা লিখতেই হবে। যদি কোয়েশ্চেন আসে যে আমরা আরও কিছু পাবো, কিভাবে শুয়ে আছে, কোথায় হাত পা ছড়িয়ে আছে, সেটা পাবো, কিন্তু এই ওপেন মাউথড কথাটা আনসারের মধ্যে থাকতেই হবে। অফ পিলো মেড অফ ফার্ন বেনিথ হিজ হেড, অর্থাৎ তার মাথার নিচে রয়েছে ফার্নের বালিশ, ফার্নি পিলো যাকে বলা হয়। অ্যাসলিপ, ঘুমন্ত, অর্থাৎ শুয়ে আছে। ভেরি ইয়াং সোলজার ইজ লাইং ওপেন মাউথ, মুখটা সামান্য হাঁ করা, তো খোলা মুখ, আর কি না, সে ফার্নের ঝোপের ওপর মাথা রেখে সে শুয়ে আছে, অ্যাসলিপ, ঘুমন্ত। এখন অবধি যেটা আমরা পড়লাম, অর্থাৎ একটা সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, সেখানে পাহাড়ি একটা পরিবেশ, একটা উপত্যকা, চারদিকে শুধু সবুজ ঘাসে ঢাকা একটা জমি, সুন্দর নদী বয়ে যাচ্ছে। ইটস আ বিউটিফুল ব্যাকড্রপ, বিউটিফুল সেটিং। হ্যাঁ, দ্য গ্রিন ভ্যালি রিমাইন্ডস আস অফ দ্য বিউটিফুল থিংস, রাইট? এইরকম একটা ব্যাকড্রপে আমরা কি দেখতে পাচ্ছি না, আ ভেরি ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথড অন দ্য ফার্নি পিলো and he is asleep. Next, stretched in the heavy undergrowth. Stretched অর্থাৎ হাত পা ছড়িয়ে শুয়ে আছে কোথায় না, the heavy undergrowth অর্থাৎ ঝোপের মধ্যে, হাত পাটা ঝোপের মধ্যে রয়েছে। Pale in his warm green sun-soaked bed. পেল অর্থাৎ বিবর্ণ, ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে তার মানে শরীর থেকে যেন সমস্ত রং রূপ লাইফ সব চলে গেছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান-সোকড বেড। অ্যান্ড এখানে সানসোকড এই যে ফ্রেজটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে, মাল্টিপল চয়েসে আসে, আর এসে টাইপ কোয়েশ্চেনেও আসে। হোয়াট ডাজ মিন সানসোকড? What does the word mean? Sun-soaked মানে হচ্ছে sun warmed। আমরা সোক কথাটা, SOAK, সোক মানে হচ্ছে শুষে নেওয়া। সাধারণত সোক কথাটা বললে আমাদের স্পঞ্জের কথা মনে আসে। আমরা যদি এক বাটি জলের মধ্যে একটা স্পঞ্জ ডুবিয়ে দিই, তাহলে কি দেখব? স্পঞ্জটা জলটাকে সব শুষে নিল, অর্থাৎ দ্য স্পঞ্জ সোকস দ্য ওয়াটার ইন দ্য পট। তাহলে আমরা কিন্তু তাহলে এখানে কেন সূর্য কি শুষে নিচ্ছে? তাহলে সান কি শুষে, তাহলে সানসোকড কেন? ওয়াই সানসোকড? Why not sun warmed? Actually the meaning is sun warmed, অর্থাৎ সূর্যের তাপে গরম হয়ে গেছে সেই যে গ্রিন সারফেসটা, সেই সারফেসের ওপর সে শুয়ে আছে, বিবর্ণ, যাকে দেখে পুরো বিবর্ণ লাগছে, একদম কালারলেস, ফেডেড, ডিসকালার্ড হয়ে গেছে, বিবর্ণ একটা চেহারা, যার হাত পা ছড়িয়ে আছে ঝোপের মধ্যে, যার মাথাটা রয়েছে কিসের ওপর না, ফার্নি পিলো, পিলো মেড অফ ফার্ন। তাহলে এই গেল আমাদের ফার্স্ট 8 লাইন্স। দিস ইজ দি অক্টেভ পার্ট অফ দ্য পোয়েম।
তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট 4 লাইনে আমরা দেখেছি একটা দারুণ ন্যাচারাল একটা ডেসক্রিপশন অফ আ সিন অফ আ ভ্যালি। দ্য ভ্যালিটা কেমন, ইটস আ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ and the sun rays flow up from the mountain top and everything is so bright. It's a beautiful sunny day, it's a bright day, and the sun rays, when the sun rays fall on the water, it shines like silver, রূপোর মতো চকচক করছে। তাহলে এইরকম একটা জায়গায় আমরা then from the beginning of the 5th line we see that in this beautiful backdrop, in the beautiful valley, there lies a very young soldier, open mouthed, and he is stretched through the heavy undergrowth. Heavy undergrowth means bushes, and he is pale in his warm sun-soaked bed. What is the bed? The surface of the valley is used here as bed, is described as the bed of the young soldier. যে ঘাসে ঢাকা সুন্দর যে জমিটা যেখানে শুয়ে আছে সেই জমিটাকেই বলা হচ্ছে তার বিছানা, এবং সেটা সূর্যের তাপে গরম, এবং সেই সোলজারটাকে দেখে কি মনে হচ্ছে, বিবর্ণ, ফ্যাকাশে। তাহলে এখানে যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট, open mouthed is the striking word. Open mouthed, sun soaked bed, sun soaked, open mouthটা তো মানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দি এন্টায়ার পোয়েম। পুরো কবিতাটার সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওপেন মাউথড, যেটা ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি ইট ইজ দ্য স্ট্রাইকিং ওয়ার্ড হোয়ার দ্য ডাউটস ক্রিয়েটস। Now we come to the last part of the poem, the second part, the last 6 lines, the sested part. His feet among the flowers he sleeps. His feet among the flowers, অর্থাৎ তার পাগুলো কোথায় গেছে, তার পাগুলো না ফুলের মধ্যে তার পা দুটো ছড়িয়ে আছে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে। His smile is like an infant's. This is very important line in the sested part. It's এখানে question আসে যে to whom smile is the smile of the young soldier compared, আরও আসে মাল্টিপল চয়েস আসে। His smile is like an infant's, অর্থাৎ তার মুখে যে হাসিটা লেগে আছে সেটা ঠিক একটা শিশুর মতো। ইনফ্যান্ট মানে শিশু, অর্থাৎ আমরা জানি বাচ্চারা যখন হাসে এটা সব থেকে পায়াস অর্থাৎ পবিত্র। শিশুদের হাসি হচ্ছে পবিত্র, যার মধ্যে কোনো খারাপ কোনো কিছু আমরা দেখি না। তার কারণ কি না, শিশুরা কখনো অন্যায় জানে না, শিশুদের মধ্যে কখনো কোনো দুষ্ট জিনিস তাদের মধ্যে থাকে না, তারা একেবারেই পবিত্র হয়, এবং তাদের হাসিটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে শিশুদের হাসি হচ্ছে সব থেকে সুন্দর। তো এই যে ইয়াং সোলজারটা ঘুমিয়ে আছে, তার মুখেও একটা হাসি লেগে আছে, a beautiful smile on his face, and the smile is compared to that of an infant, এবং সেই হাসিটাকে তুলনা করা হয়েছে একটা শিশুর হাসির সঙ্গে। তাহলে তাই the smile on the face of the young soldier is compared to that of an infant. হাসিটা কেমন? How is the smile? Gentle, খুব হালকা মৃদু একটা হাসি। উইদাউট গাইল, নিষ্পাপ, যেটা বলছিলাম যে একটা শিশুর হাসি তো নিষ্পাপ হয়, তার শিশুদের মনে কোনো পাপ থাকে না। নিষ্পাপ একটা হাসি সে, এবং খুব মৃদু হালকা একটা হাসি, সেটা লেগে আছে কোথায় না, সেই সোলজারটার মুখে, যে কিনা ঘুমিয়ে রয়েছে, হাত পা ছড়িয়ে ঘুমিয়ে রয়েছে। পা দুটো কোথায় আছে না ফুলের মধ্যে। মাথা কোথায় না, মাথা হচ্ছে হিজ হেড রেস্টস অন দ্য ফার্নি পিলো, অর্থাৎ ফার্ন গাছের বালিশে। এবার কবি একটা নেচারের কাছে আবেদন করছেন, প্রার্থনা করছেন, প্রেজ। আহ নেচার, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। বলছে হে প্রকৃতি, তুমি ওকে গরম রেখো, যাতে তার ঠান্ডা লেগে যেতে পারে, যাতে তার ঠান্ডা না লাগে, তার জন্য তুমি তাকে উষ্ণ রেখো। এবং এই আবেদনটা কাকে জানাচ্ছেন কবি না, প্রকৃতিকে। আমরা কথাতেই বলি প্রকৃতি মা, অর্থাৎ নেচার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ দি আর্থ। তাহলে এই যে প্রকৃতির কাছে, এই লাইনটায় আমরা একটা আয়রনি দেখতে পাবো। আয়রনিটা বুঝতে পারবো, অর্থাৎ যে কি ঘটেছে অ্যাকচুয়ালি
আমরা সেটা এখনো পর্যন্ত জানি না। বাট এই যে কথাগুলো বলছি যে একটা ঘুমন্ত অবস্থায় পড়ে রয়েছে এমন একটা জায়গায়, যার মুখ ওপেন মাউথ অর্থাৎ মুখটা খোলা অবস্থায় রয়েছে, হালকা একটা হাসি লেগে রয়েছে, হাত পা ছড়িয়ে সে ঘুমাচ্ছে, এখানে কিন্তু উই হ্যাভ স্টার্টেড টু ডাউট সামথিং আনক্যানি ইজ গোয়িং টু হ্যাপেন। কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না যে কি হতে চলেছে এখনো অবধি। কবিতাটা যখন আমরা শেষ করব পড়া, তখন আমরা আবার ওই 10th লাইনে, সরি 9th লাইনে আমরা আবার ফিরে আসবো, কারণ 9th লাইনটা তখন একটা আলাদা গুরুত্ব আছে, আলাদা ইম্পর্টেন্স আছে। এরপরে কি আছে না, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অর্থাৎ গুঞ্জনরত যে পতঙ্গ, কীট পতঙ্গ, তারা তার এই বিশ্রামটাকে বিঘ্ন ঘটাতে পারছে না। এই আর একটা হিন্ট যে ওয়াই ক্যানট দি হামিং ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট। কেন আমাদের কানে, আমরা যদি ঘুমাই আমাদের কানের কাছে এসে যদি গুনগুন করে মশা এসে গান গায় বা মৌমাছির গুঞ্জন বা অন্য কিছু যদি শুনি, তাহলে তো আমাদের ঘুমটা ভাঙে, আমরা বিরক্ত হই। তাহলে এখানে বলছে দ্য হামিং ইনসেক্টস ক্যানট ডিস্টার্ব হিজ রেস্ট, ওয়াই দে ক্যানট ডু দিস। এই কোয়েশ্চেনটা আসবে, তো দিস কোয়েশ্চেন মাস্ট বি ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স। পরের লাইন আছে হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমাচ্ছে রোদের মধ্যে, সূর্যের আলোর মধ্যে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপর রেখে সে ঘুমাচ্ছে। অ্যাট পিস, শান্তিতে। হিয়ার পিস হ্যাজ আ স্পেশাল মিনিং টু। যেমন অ্যাসলিপ কথাটার আলাদা মানে আছে, তেমনি শান্তি, পিস মানে শান্তি, পিস কথাটারও একটা আলাদা মিনিং আছে এখানে। সেটা আমরা বুঝতে পারবো ঠিক পরের ওয়ার্ডগুলো পড়লে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, অর্থাৎ তার বুকের এক পাশে রয়েছে দুটো লাল গর্তের দাগ, দুটো লাল গর্ত। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, বিকজ অ্যাট দি এন্ড অফ দিস পোয়েম, অ্যাট দি এন্ড অফ দ্য মানে এন্ড যে ফ্রেজগুলো আছে, দ্য লাস্ট ফ্রেজেস actually describes the what is actually happened, কি ঘটেছে না, দ্য এই যে টু রেড হোলস, খুব ইম্পর্ট্যান্ট, একদম মার্ক করে নেবে। টু রেড হোলস এই ফ্রেজটা, দুটো লাল গর্তের দাগ মানে হচ্ছে দ্য সাইন অফ দ্য বুলেট ইঞ্জুরি, অর্থাৎ গুলির দাগ, গুলি লেগেছে। অর্থাৎ যে সৈন্যটাকে আমরা দেখছিলাম এতক্ষণ যে সে ঘুমোচ্ছিল, ইট ইজ নট দ্যাট হি ওয়াজ অ্যাসলিপ, ইট ইজ দ্যাট হি ইজ অলরেডি ডেড, সে মৃত। অর্থাৎ সে তার বুলেট ইঞ্জুরি, অর্থাৎ সে গুলি লেগে সে মরে গেছে, সে মারা গেছে। সেই কারণে, এইবার আসছি, সেই কারণেই হি ইজ অ্যাসলিপ অ্যাট পিস, শান্তিতে। আমরা বলি যে যখন কেউ মারা যায় আমরা বলি সে চির শান্তির দেশে চলে গেছে, চিরকালের, অর্থাৎ তাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। এইবার কিন্তু আমরা যদি আমরা প্রিভিয়াস লাইনগুলোতে ফিরে যাই, তাহলে আমরা মিনিংগুলো বুঝতে পারবো। অ্যাট পিস, ওয়াই অ্যাট পিস? বিকজ he can never be disturbed, because he is already gone, he is dead, and he has got bullet injuries. The humming insects don't disturb his rest, ওই কারণেই কীটপতঙ্গরা তাদের এই গুঞ্জন তাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবে না। শুধু কীটপতঙ্গ কেন, আমরা কেউ আর তাকে ডিস্টার্ব করতে পারবো না, বিকজ he is out of all these things. আর সেই কারণে এবার আমরা ওই 9th লাইনটায় ফিরে যাচ্ছি। নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। এখানেই যে এখন তো সে, এই আমরা যখন দেখলাম যে তার মানে এখন আমরা বুঝে গেলাম যে দ্য ইয়াং সোলজার ইজ অলরেডি ডেড, তাহলে কেন প্রকৃতির কাছে তিনি আবেদন করছেন? কবি তো জানতেন যে কি হয়েছে, তাহলে কেন তিনি তো এইসবের ঊর্ধ্বে চলে গেছেন, যার ঠান্ডা লেগে যাবে বা কিছু হবে, তিনি তো আর এইসবগুলো ফিল করতে পারবেন না, না ঠান্ডা কোনো, বিকজ আ ডেড পারসন ক্যানট ফিল হোয়াট ইজ ওয়ার্ম, হোয়াট ইজ কোল্ড। তাহলে ওয়াই? দিস ইজ দি আইরনি অফ দ্য পোয়েম, বিকজ যে এখানে জানি, সেই কারণেই বলা হয়েছে জাস্ট টু increase our curiosity, just to increase the gravity of the poem. তাহলে আমরা কবিতাটার মধ্যে কি দেখলাম না, তাহলে দ্য মেন থিম, তাহলে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? যদি আমাদেরকে একটা লাইনে বলা হয়,
যদি বলা হয় যে একটা লাইনে বলো, একটা লাইনে ডেসক্রাইব করো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, তাহলে কি বলবো? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। ভালো করে মনে রাখো, ফিউটিলিটি অর্থাৎ নিরর্থক, যুদ্ধের কোনো সার্থকতা নেই আমাদের লাইফে। ওয়ার হ্যাজ নাথিং টু ডু ইন আওয়ার লাইফস। ইট ইজ টোটালি আনওয়েলকাম, ইট ইজ টোটালি আনওয়ান্টেড ফর। একেবারেই আমরা কেউ চাই না। যুদ্ধ is only war is just to kill the people, just kill। সে যে কেউ হতে পারতো, যে কেউ হতে পারে, যে কোনো দেশের লোক হতে পারে। যুদ্ধ আমরা কেউ চাই না। তাহলে এই যুদ্ধের যে ভয়ঙ্কর, অর্থাৎ এই যে ইয়াং সোলজারটাকে আমরা দেখলাম যে মরে পড়ে আছে একটা সুন্দর মানে একটা নদীর ধারে সে পড়ে আছে, এই যদি বেঁচে থাকতো, এই মানুষটি যদি বেঁচে থাকতো, তাহলে সে হতে পারে এই ছোট মানুষটি, এই যে ছোট্ট একদম কম বয়সী যে সোলজারটা, সে হয়তো তার বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। তাহলে তার বাড়ির লোকেদের কী অবস্থা? সে যদি বেঁচে থাকতো, সে তার বাড়ির জন্য ভালো কিছু করতে পারতো, অ্যান্ড দাস হি উড সার্ভ হিজ সোসাইটি অ্যান্ড দ্য নেশন ইটসেলফ। তারপরে কি না, সে তার দেশের কাজে লাগতে পারতো। তা প্রত্যেকেরই আমরা যদি এইভাবে ভাবি যে যারা যুদ্ধে প্রাণ দেয় তাদেরকে যদি আমরা বাঁচাতে পারতাম, তারা যদি বেঁচে থাকতো, তাহলে এই তাদের নিজের দেশকে তারা সার্ভ করতে পারতো। দে কুড সার্ভ দেয়ার ওন নেশনস। সেই কারণেই যুদ্ধ কিন্তু আমরা কেউ চাই না, যুদ্ধ হোক এটা আমরা কেউ চাই না। উই মাস্ট স্টপ দ্য ওয়ার ইন এনি মিনস। এই হচ্ছে কবিতা। টোটাল পোয়েমটাতে তাহলে আমরা কি দেখলাম না, যে আমরা দেখেছি যে ফার্স্ট 8 লাইনের মধ্যে মেনলি ফার্স্ট 4 লাইনে আছে কি, দ্য বিউটিফুল ডেসক্রিপশন অফ দ্য নেচার, very very vivid description of the valley, the small valley. From the second part of the octave, অর্থাৎ from the 5th line আমরা দেখতে পাই a very young soldier a very young soldier lies open mouthed, his head rests on the ferny pillow, and he is pale, warm in his sun-soaked bed, and the second part centers around that he is dead. এই যে কবিতাটা পড়া হলো, এর বেসিক জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে যুদ্ধ কখনো কাম্য নয় এবং সেটা ভয়ঙ্কর। তাই আমরা চাইবো যে যুদ্ধ কখনো না হোক। যা পড়া হলো এই কবিতাটার, সেটা আমি আশা করব তোমরা ভালো করে লক্ষ্য করেছো, ওয়াচ করেছো। যার যা কিছু প্রবলেম তারা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।